এই রূপা তোর পিতা কি দিয়েছে? আমি শহরে আমার প্রতিপত্তি ও বংশমর্যাদা বুঝে উপঢৌকন চেয়েছিলাম। শোভান মিয়াকে বলেছিলাম যে আমার বাড়িতে যখন গাড়ি থামবে তখন সকলে দেখে বিস্মিত হয়ে যাবে। কিন্তু সেই ফকির কি দিল? পুরো শহরে আমার মান চলে গেল। আমার স্বজনদের সামনে আমাকে মাথা নিচু করতে হলো। তুমি একেবারে সত্য বলেছ আব্বাজান। ওই ছোট লোকটা আমাদের উপহাসের বিষয়ে পরিণত করেছে। তুমি দুশ্চিন্তা করো না, বস্তিতে গিয়ে ওর এবং ওর পিতার পাঠানো ওই সস্তা মালামালের ব্যবস্থা নেব। একে আমি এমন শিক্ষা দেব যে এর বংশ চিরকাল মনে রাখবে। আব্বাজান, এমনটা উচ্চারণ করবেন না। আমার পিতা আমার বিবাহ এবং তোমাদের দাবি মেটাতে গিয়ে তার শেষ সম্বলটুকুও বিক্রি করেছেন। আম্মা ইন্তেকাল করার পর যে অল্প সঞ্চয় ছিল সেটাও মহাজনের কাছে বন্ধক দিয়েছেন। আব্বাজান, আমার পিতা বিন্দুমাত্র ত্রুটি করেননি। আমিও একজন কন্যা, যেমন ভবিষ্যতে তোমাদেরও একটি কন্যা জন্মাবে। তুমি আমাকে নিজের সন্তান ভেবে একটু থামো বেয়াদব মেয়ে, ওরে সস্তা ঘরের মেয়ে। তোর এত স্পর্ধা, তুই আমাকে আমার অনাগত সন্তানের উদাহরণ দিচ্ছিস। তোর এমন সাহস যে তুই তালুকদার সাহেবের তুলনা ওই পথের ফকিরের সাথে করছিস। তোর পিতা সম্পত্তি বেচেছে নাকি নিজেকে বিক্রি করেছে তাতে আমার কি? আমার শুধু আমার পাওনাগুলো দরকার ছিল। আব্বাজান, আমি সেটা বোঝাতে চাইনি। খোদাকে সাক্ষী রেখে বলছি, আমাকে অন্যায় ভাববেন না। আমি তো কেবল আমার পিতার করুণ অবস্থার কথা জানাচ্ছিলাম। তুই আমার আব্বার মুখে মুখে তর্ক করবি? তোর শব্দ কিভাবে ফুটল ওনার সামনে? দয়া করে ছাড়ো সুমন, লাগছে। বাবা, রাস্তায় গাড়ির ভেতর হাত কলুষিত করো না। আর কিছুক্ষণ প্রাসাদে চলো, ওখানেই ওকে এবং ওর পিতার পাঠানো সস্তা আসবাবের চরম পরিণতি দেখাবো। একে ওর প্রকৃত জায়গা চেনানো অত্যন্ত জরুরি। আব্বাজান, আমি দামি স্পোর্টস কার চেয়েছিলাম, যেন বন্ধুদের কাছে আমার অহংকার বাড়ে। অথচ ওই ফকিরের পিতা আমাকে একটি ভামাচোরা স্কুটার দিয়েছে। এই নিঃস্ব ভিখারিরা জানেই না যে এদের মর্যাদা আমাদের বাড়ির কাজের লোকের সমানও নয়। একে আমি পরিচারিকা বানিয়েই ছাড়ব। ধ্বংস হয়ে গেল সব কিছু, ধুলোয় মিশে গেল আমাদের অহংকার। এই প্রাসাদে কেউ বেঁচে আছে নাকি সবাই শেষ? কি হয়েছে গো, তুমি এত ক্ষিপ্ত কেন? বাইরে সবকিছু শান্ত আছে তো? আর নতুন বউ কই? ওকে এখনো ভেতরে আনোনি কেন? আরে কিসের বউ আর কিসের ভেতরে আনা? আমি তোমাকে শুরুতেই সতর্ক করেছিলাম, ওই দরিদ্র ছোট লোকদের সাথে আত্মীয়তা করো না। শোভান মিয়ার মর্যাদা আমাদের প্রাসাদের পরিচারকদের সমানও নয়। কিন্তু তোমার এই আদরের পুত্র সুমনের মগজে কেবল ওই মেয়ের নেশা ছিল যে বিবাহ করলে ওকেই করবে। এখন ফল ভোগ করো। ওই শোভান মিয়া আমাকে কি পাঠিয়েছে জানো? কি হয়েছে? সে কি উপহার সম্পূর্ণ দেয়নি? উপহার? আরে ওই ছোট লোক আমার সম্পূর্ণ বংশের সামনে আমার মাথা হেড করিয়ে দিল। আমি স্পোর্টস কার চেয়েছিলাম আর ওই কাঙাল বিদায়বেলায় আমার পুত্রের হাতে একটি স্কুটার ধরিয়ে দিয়েছে। একটি জরাজীর্ণ স্কুটার। আমার পরিচিত ও পরিজনরা যখন এই খবর জানবে তখন আমাকে চরম উপহাস করবে। আমার আর কি মর্যাদা টিকল? কি একটি স্কুটার? ওই নিচু তলার লোকদের এত স্পর্ধা যে ওরা আমাদের বংশকে চরম অপমানিত করবে। থেমে যাও ওখানেই। এই প্রাসাদের ভেতরে একটা পাও দিবি না অপয়া। তোর এবং তোর ওই ফকির পিতার আমার এই প্রাসাদের আঙিনায় পা ফেলার কোনো যোগ্যতা নেই। যে প্রাসাদে তুই স্কুটার নিয়ে এসেছিস সেখানে তোর জন্য বিন্দুমাত্র স্থান নেই। আম্মাজান, এমনটা করবেন না। আমি আজই বিবাহ করে ঢুকেছি। আমার হাতের আলতাও এখনো শুকাই যায়নি। যদি আমি বিবাহের পরের দিনই পিত্রালয়ে ফিরে যাই তবে আমার পিতাই কষ্ট মেনে নিতে পারবেন না। মহল্লায় তিনি মুখ দেখানোর উপযুক্ত থাকবেন না। মানুষ তাকে এবং আমাকে এত গঞ্জনা দেবে যে মেরেই ফেলবে। আম্মাজান, আমি তোমাদের পায়ে পড়ি। তোমরা যা নির্দেশ দেবে আমি তাই শুনব। আমি এই প্রাসাদে একজন পরিচারিকা হয়ে পড়ে থাকব। কেবল আমাকে পথে বের করে দেবেন না। আমার পিতার অহংকার ধুলোয় মেশাবেন না। তোর পিতা আমার পুত্রকে স্কুটার দিয়ে যে আমাদের চরম লজ্জিত করেছে তার কি? আমার অন্তরে যে বিষাক্ত তীর বিধিয়েছে তার কি? তুই ভাবছিস যে দুফোঁটা অশ্রু বিসর্জন দিবি আর আমি তোকে এই প্রাসাদের গৃহবধূ স্বীকার করব? বেশ ভালো। যদি তোর পিতার মর্যাদা এতই গুরুত্বপূর্ণ হয় এবং তুই বিদায় নিতে না চাস তবে আমার একটি প্রস্তাব আছে। বলুন আম্মাজান, বলুন। তোমরা যা বলবে আমি মানব। শোন ডাইনি, তুই আমার প্রাসাদের ভেতরে ঘুমাবি না। পেছনের দিকে যেখানে আমাদের ঘোড়া থাকে সেই আস্তাবলে তোকে ঘুমাতে
সামলাতে হবে। এই প্রাসাদে পরিচারিকারা যে কাজ করে, ময়লা ফেলা, ঘোড়া পরিষ্কার করানো, ঝাড়ু মোছা করা, আজ থেকে সেই সমস্ত কাজ তোকে সামলাতে হবে। আর ভুলে যা যে তুই এই বাড়ির গৃহবধূ, তুই এই বাড়ির দাসী। বল, সম্মত? ঠিক আছে আম্মাজান, আমি সম্মত। তোমরা যা আদেশ করবে আমি তা পালনে প্রস্তুত। পুত্র সুমন, এই ডাইনির যত সুটকেস এবং মালামাল আছে সবকিছু পেছনে নিয়ে ঘোড়ার আস্তাবলে ছুড়ে দে। আজ থেকে ওটাই এর বাসস্থান। ঠিক আছে আম্মা, আমি এইমাত্র এর সমস্ত নোংরা ওখানে রেখে আসছি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারার দিকে কি দেখছিস? যা, এই মুহূর্তে তোর আস্তানায়। আর সতর্ক থাকবি যদি প্রাসাদের ভেতরে প্রবেশের কোনো স্পর্ধা দেখিয়েছিস। ওরে রাজকন্যা, তুই এখানে বিশ্রাম নিতে এসেছিস? বেলা দুপুরের দিকে গড়িয়ে গেছে, অথচ মহারানী এখনো ঘুমে মগ্ন। আমি কি নির্দেশ দিয়েছিলাম? জাগো এবং গিয়ে আস্তাবল পরিষ্কার করো। নাকি তোর সেই অপদার্থ পিতা তোকে সামান্যও শেখায়নি? আম্মাজান, আমি এইমাত্র উঠছি, কেবল একটি মুহূর্ত দিন। থামো, তোর দ্বারা কিছুই সম্ভব নয়। তুই তো এই প্রাসাদের জন্য চরম অভিশাপ। না উপহার এনেছিস, না এই প্রাসাদের উপযুক্ত। আমার তো মনে হচ্ছে তোকে তোর সেই পথের ফকির পিতার কাছে পাঠাতে হবে। সুমন, ও সুমন, এদিকে আয় জলদি। কি হয়েছে আম্মা? সকাল সকাল কেন এমন চেঁচাচ্ছ? স্টার্ট দে তোর গাড়ি এবং নিয়ে যা এই অপয়াকে এখান থেকে। এর পিতার মুখে ছুঁড়ে দিয়া একে। এই ডাইনি আমার প্রাসাদে একটা মুহূর্তও টিকবে না। আম্মাজান, খোদার কসম খেয়ে বলছি, এমনটা করবেন না। দয়া করে আমাকে আমার পিতার ঠিকানায় ফেরত পাঠাবেন না। আমার চরম দুর্নাম হবে। পাড়ার মানুষেরা আমার পিতাকে এত অপমান করবে যে মেরেই ফেলবে। ওনার হার্ট দুর্বল আম্মাজান। তিনি তার কন্যাকে পরের দিনই দরজায় দেখে হার্ট অ্যাটাকে মারা যাবেন। আমি তোমাদের দাসী হয়ে বেঁচে থাকবো আম্মাজান। কেবল আমাকে এই জায়গা থেকে তাড়িয়ে দেবেন না। ছাড় আমার পা, বেয়াদব। সরিয়ে নিয়ে একে আমার দৃষ্টির সীমানা থেকে। ছেড়ে দাও আমাকে। সুমন সাহেব, আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে তাড়িয়ে দিও না। চুপ কর বেয়াদব। যদি তোর আরও কোনো শব্দ বেরোয় তবে এই মুহূর্তে এই ফাঁকা রাস্তায় গাড়ি থামিয়ে তোকে বাইরে ফেলে দেব। যা, তারপর পায়ে হেঁটে মুখ লুকিয়ে তোর পিতার কাছে যাবি। চলে যা তোর সেই পথের ফকিরের বস্তিতে। কি হয়েছে বাবা সুমন? নিজের এই অভিশপ্ত কন্যাকে নিজের কাছে আটকে রাখো। তোমাদের মতো ফকির আর দরিদ্রদের কোনো অধিকার নেই আমাদের মতো অভিজাত মানুষদের বংশে আত্মীয়তা গড়ার। আমাকে স্পোর্টস কারের বদলে একটি জরাজীর্ণ স্কুটার দিয়েছিস। তুই ভেবেছিলি 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিবি আর আমি তোর এই কন্যাকে আমার প্রাসাদের মহারানী বানিয়ে নেব। সুমন বাবা, আমি তোমাদের 2টি হাত চেপে ধরছি, তোমাদের পায়ে পড়ছি। এমন সর্বনাশ করবেন না। আমার মর্যাদা চিরতরে হারিয়ে যাবে। এই পাড়ায় আমি মুখ দেখানোর উপযুক্ত থাকব না। আমার কাছে যা কিছু সঞ্চয় ছিল, আমার শেষ সম্বল, আমার মৃত স্ত্রীর সামান্য গহনা, সব কিছু বিক্রি করে দিয়েছি তোমাদের উপঢৌকন দিতে। এখন এই ভাঙা ঘর ছাড়া আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। আমি তোমাদের কাছে দয়া ভিক্ষা করছি। আমার কন্যার জীবন নষ্ট করবেন না। ও ভীষণ সহজ সরল। ওকে নিজের সাথে ফিরিয়ে নাও। তবে গিয়ে নদীতে ঝাঁপ দাও এবং মরে যাও তোমার ওই অহংকারের সাথে। আমার তোমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার মা সব ধ্বংস হয়ে গেল, আমার সব কিছু কেড়ে নেওয়া হলো। আব্বাজান, তুমি উঠে দাঁড়াও এবং এই অশ্রু মুছে ফেলো। এখন তোমাকে কারো সামনে কাঁদতে বা কারো পায়ে লুটিয়ে পড়তে হবে না। এই স্বার্থপর এবং জঘন্য মানুষদের জন্য 1 ফোঁটা অশ্রুও বিসর্জন দেওয়া অর্থহীন। আজ আমি তোমার সামনে শপথ করছি আব্বাজান, যে এখন থেকে আমি দিন-রাত কঠোর অধ্যয়ন করব। এই মানুষেরা আমার মর্যাদা আমার দারিদ্র্য দিয়ে পরিমাপ করে, তাই তো? এখন আমি আমার মর্যাদা আমার মেধা দিয়ে অর্জন করব। একদিন আমি এত বড় কর্মকর্তা হয়ে দেখাবো যে যেসব মানুষের আজ তোমার বুকে আঘাত করেছে তারাই আমাদের এই আঙিনায় নিজেদের প্রকৃত স্বরূপ দেখতে আসবে। চলো আব্বাজান, ঘরের ভেতরে চলো। মজা দেখতে আসা প্রতিবেশীদের আর কোনো সুযোগ দিও না। আমার কন্যার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। হে খোদা, তুমি আমাকে মৃত্যু কেন দিলে না? আব্বাজান, আমি আঙিনায় যা প্রতিজ্ঞা করেছিলাম সেটা কোনো আবেগের কথা ছিল না। আগামীকাল থেকে আমি পুনরায় আমার প্রস্তুতি শুরু করব। আমি পুলিশ ক্যাডারের পরীক্ষা দেব এবং এএসপি হব। মা, তুই যা ভাবছিস সেটা অত্যন্ত কঠিন লক্ষ্য। এর জন্য বিশাল শহরে পাড়ি দিতে হয়, ব্যয়বহুল প্রাইভেট পড়তে হয়, ভারী ভারী গাইড কিনতে হয়। আমার কাছে এখন তোকে একটা গাইডও কিনে দেওয়ার সামর্থ্য নেই। আমার সম্বল, গহনা সব কিছু। আব্বাজান, কঠিন লক্ষ্যের জন্য অর্থ নয়, জেদ প্রয়োজন। আর আমার অন্তরে জেদের বিন্দুমাত্র অভাব নেই। আমাকে শহরে পাড়ি দিতে হবে না। আমি এই জরাজীর্ণ ঘরের মেঝেতে বসেই প্রস্তুতি নেব। আর তুমি খরচের ভাবনা ভেবো না। আমি কোনো না কোনো উপায় খুঁজে বের করব। হায় খোদা, এমনটা তো আমরা আজ অবধি শুনিনি।
কন্যা পরদিন সকালেই ফিরে এসেছে। নিশ্চিতভাবে এর ভেতরেই কোনো সমস্যা লুকিয়ে আছে। শ্বশুরবাড়ির মানুষেরা তো অত্যন্ত অভিজাত, তারা কি অকারণে কাউকে তাড়িয়ে দেবে? নিশ্চিত কিছু না কিছু এই অপয়াই ঘটিয়েছে। নয়তো শুধু শুধু কন্যাকে লেখাপড়া শিখিয়ে মাথায় তুলেছিল শোভান মিয়া তার সন্তানকে। এখন পিতা তো পূর্বেই নিঃস্ব হয়ে গিয়েছিল, এখন এই কন্যা দায়িত্ব আজীবন টানতে হবে। এর ছায়াও চরম অভিশপ্ত। কোথায় বেরোচ্ছ তুমি আব্বাজান? মা, চেয়ারম্যান সাহেবের কারখানায় ইট ভাঙার কাজ চলছে, দৈনিক চুক্তিতে শ্রমিক খুঁজছে, আমি ওখানেই ছুটছি। আব্বাজান, তুমি 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 শ্রমিকের কাজ করবে? যে জমিতে তুমি একজন মালিক হিসেবে হাঁটতে, সেখানে তুমি কুলি হয়ে যাবে? তোমার বয়স 60 পেরিয়েছে, তোমার পক্ষে এই কঠিন পরিশ্রম কিভাবে সম্ভব? মা, যখন নিজস্ব জমি নেই তখন মালিক কিসের? সংসার চালাতে ঘাম ঝরাতে হবে। আমি সৎ উপার্জনের খাবার খাব, কারো কাছে ভিক্ষা চাইব না। তুই তোর বইয়ে মন দে, আমি মহল্লার ছোটদের 6ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত প্রাইভেট পড়াবো। আজ প্রথম ব্যাচ শুরু করব। আমাকে থামলে চলবে না, আমাকে ভাঙলে চলবে না। আমার পিতার ঘামের হিসাব। আমার প্রজ্ঞা গাইড থেকে নয়, দারিদ্র্য এবং লড়াইয়ের বাস্তব ময়দান থেকে জন্মেছে। আব্বাজান, কান্না থামাও। আমাকে ক্ষমা করে দাও আব্বাজান, আমি ব্যর্থ হয়েছি। আমি তোমার কষ্টের প্রতিদান দিতে পারিনি, আমি তোমার মর্যাদা ফিরিয়ে আনতে পারিনি। মা, লোহাকে যত উত্তাপে গলানো হয় তার ধার তত বৃদ্ধি পায়। সৃষ্টিকর্তা এখনও তোর লোহাকে আরও শক্ত করছেন। তুই কোনো সাধারণ কন্যা নস মা, তুই আমার বাঘিনী। এই সামান্য নম্বর তোর ব্যর্থতা নয়, বরং জেদ হওয়া উচিত। পুনরায় লড়াই কর মা। তুই হার মানলে আমি মরে যাব। আমি আগামীকাল থেকে ডাবল ডিউটি খাটব। আমি আমার রক্ত পানি করে ফেলব, দিন রাত এক করে ফেলব। তবে যতদিন আমার বুকে প্রাণ আছে আমি তোকে হারতে দেব না। জাগো। আব্বাজান, জমানো বেতনের অর্থে আমি তোমার জন্য একটি সুন্দর লুঙ্গি এবং পাঞ্জাবি আনব। আরে বোকা মেয়ে, আমার পোশাকে কি আসে যায়? যেদিন তুই সরকারি পতাকাবাহী গাড়িতে চড়ে এই আঙিনায় নামবি, সেদিন আমার এই শতছিন্ন লুঙ্গিও আমার কাছে রাজকীয় পোশাক মনে হবে। তুই শুধু তোর প্রস্তুতি নে। রূপা, তুমি বলেছ যে তুমি একটি অতি গরিব পরিবার থেকে এসেছ। প্রায়শই দেখা যায় যে যেসব কর্মকর্তা তীব্র দারিদ্র্য পেরিয়ে আসে, তারা ক্ষমতা ও টাকার লোভে দ্রুত বিক্রি হয়ে যায়, কারণ তারা অভাব দেখেছে। আমরা কিভাবে ভরসা রাখব যে তুমি... স্যার, যে সংকটে নিজের বিবেক বিসর্জন দিয়েছে সে অন্যায় করবে, তবে যে তার সংকটকে নিজের হাতিয়ার বানিয়ে তাকে পরাজিত করেছে, সে বুঝে যে মর্যাদার সম্পদে নয়, সততায় তৈরি হয়। আমি আমার পিতাকে হাড় ভাঙা খাটুনি খেটে হালাল উপার্জন করতে দেখেছি। আমার পদের মোহ নেই স্যার, আমার কেবল সেই ইনসাফের আকাঙ্ক্ষা আছে যা সম্পদ এবং ক্ষমতার দাপটে হারিয়ে যায়। আমি সেই ইনসাফকে ফিরিয়ে আনতে এই ইউনিফর্মে যোগ দিতে চাই। চমৎকার রূপা, তোমার ভাইভা শেষ হলো। রূপা আপু, কি হয়েছে রাজু? সবকিছু ভালো তো? আপু, বিসিএস-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে, কিছুক্ষণ আগেই পোর্টালে পাবলিশ হয়েছে। জলদি তোমার রেজিস্ট্রেশন নম্বর দাও, আমি দেখছি। আপু জলদি তোমার নম্বর জানাও, ওয়েবসাইট ডাউন হয়ে পড়বে। কি ঘটল রাজু? এইবারও ফসকে গেল? চাচা, আপু পাশ করেনি। আপু সারা দেশে প্রথম হয়েছে। রূপা আপুর পজিশন 1 এসেছে। আপু এএসপি হয়ে গেছে। আব্বাজান, আমরা সফল হয়েছি। আব্বাজান, তোমার ঘাম সফল হয়েছে। আমি পূর্বেই বলেছিলাম না, আমার বাঘিনী তো লোহা গলে ইস্পাত হবে। তুই আমার সকল কষ্ট দূর করে দিলি আমার মা। আরে সুভান মিয়া ভাই, আপনারা তো আমাদের মহল্লার সম্মান গোটা দেশে বাড়িয়ে দিলেন। তোমার কন্যা তো একেবারে সাক্ষাৎ দেবদূতের প্রতিচ্ছবি। আজ সে কেবল এই ঘামের নয়, সমস্ত দেশের গর্ব। যা, এবং সেই সব অসহায়দের ইনসাফ ফিরিয়ে দে যারা একসময় আমাদের মতো চরম নির্যাতিত ছিল। আর এই পুলিশ কর্মকর্তা কি আমাদের পায়ের নিচেই ঘরে? যে নতুন ওসি বা এএসপি আসে, আমরা তার পকেটে 10 লাখের প্যাকেট গুজে দিই, আর সে সালাম ঠুকতে ঠুকতে আমাদের ফাইলে স্বাক্ষর করে ফেলে। গিয়ে তোমার পুলিশকে জানিয়ে এসো, আমরা প্রশাসনকে ভয় করি না। স্যার, একটি অত্যন্ত ভয়ানক সংবাদ এসেছে। নদীর তীরের বস্তির 20 একর জায়গায় শহরের একদল চোরাকারবারি বেআইনি স্থাপনা নির্মাণ করে ফেলেছে। যখন আমাদের কনস্টেবল বাধা দিতে গেল, তখন তারা তাকে মারাত্মকভাবে পিটিয়েছে। এই অপরাধীরা শহরের ভীষণ প্রভাবশালী চক্র। এদের মন্ত্রীমহল অবধি সরাসরি যোগাযোগ রয়েছে। সুতরাং বাহিনী কোনো অ্যাকশনে যাওয়ার পূর্বে আপনার নির্দেশ খুঁজছে, অ্যাকশন নিন। এসআই সাহেব, এই শহরে সংবিধানের শাসন থাকবে, কোনো সন্ত্রাসীর নয়।
ওই দুই পিতাপুত্রের নামে সাধারণের সম্পদ আত্মসাৎ করা এবং একজন ডিউটিরত পুলিশের ওপর খুনের উদ্দেশ্যে হামলার জামিন অযোগ্য মামলায় এই মাত্র চার্জশিট গঠন করুন। আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই ওদের ক্ষমতা কতখানি। আমি ওদের 30 মিনিটের ভেতর এই অফিসে আমার সামনে হাত করা সহ চাই। ইয়েস স্যার, আমি জলদি টিম নিয়ে ছুটছি। তালুকদার সাহেব এবং সুমন মির্জা, আপনাদের দুজনকেই সাধারণের সম্পত্তি চুরি করা এবং প্রশাসনের কাজে বাধা সৃষ্টির অভিযোগে অ্যারেস্ট করা হচ্ছে। উঠুন পুলিশের গাড়িতে। আরে দারোগাবাবু, এত রাগ দেখাচ্ছ কেন? সামান্য একটি ঘটনার জন্য পুরো টিম আনলে? তোমার ধারণা নেই যে মন্ত্রী মহোদয় আমাদের ড্রয়িং রুমে আড্ডা দেন? আর থাকলো তোমার নতুন এএসপি সাহেবের প্রসঙ্গ। তুমি অহেতুক ঘাবড়িও না। চলো তোমাদের হেডকোয়ার্টারে। 8-10 লাখের খাম ড্রয়ারে দেব, তখন সাহেব নিজের হাতে আমাদের কফি বানিয়ে দেবেন। আমাদের তো অপুর মহল অবধি যাতায়াত আছে। চলো আব্বাজান, আজ ওই নতুন পুলিশ বসকেও যাচাই করে আসি যে সে কেমন স্বভাবের মানুষ। এদেরও আলাবা দাম হাঁকানোর লোভ থাকে। নির্দেশ মোতাবেক দুই মূল অপরাধী তালুকদার সাহেব এবং সুমন মির্জাকে হাতকড়া পরিয়ে হাজির করা হলো। আদাব স্যার। বিশ্বাস করুন, এই কনস্টেবল বানোয়াট বকছে। আমরা তো এই শহরের স্বনামধন্য। রূপা, পুত্রবধূ, তুই এদিকে, ওই আসনে। এইখানে আমি তোমাদের পুত্রবধূ অথবা রূপা নই। তালুকদার সাহেব, আমি এই শহরের অতিরিক্ত পুলিশ সুপার, এএসপি, এবং যখন আপনারা এই থানায় উপস্থিত হয়েছেন তখন আমাকে স্যার অথবা পুলিশ সুপার বলে ডাকতে বাধ্য থাকবেন। স্যার, আমাদের দ্বারা চরম অন্যায় ঘটে গেছে। আমাদের ক্ষমা ভিক্ষা দিন। আমরা আজকেই জায়গা ছেড়ে দেব। আমরা ওই বস্তির প্রাচীর নিজ হাতে গুড়িয়ে দেব। কেবল আমাদের রিমান্ডে ঢুকিয়ে দেবেন না। নদীর বস্তির মামলা এখন আদালত বুঝবে। সুমন, আপনি রাষ্ট্রের 20 একর খাস জমি দখল করেছেন, সাধারণের সম্পদ লুট করেছেন এবং দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্যের উপর খুনের উদ্দেশ্যে আঘাত হেনেছেন। আপনার ওই সন্ত্রাসী কার্যক্রমের চার্জশিট শতভাগ প্রস্তুত। মা, আমাকে রেহাই করে দাও মা। আমি পাগল হয়ে গেছিলাম। আমার ওই কালসাপ পুত্র আমাকে কুমন্ত্রণা জুগিয়েছিল। যেই রাতে আমার বয়স্ক আব্বাজান তোমাদের কদমে লুটিয়ে হাউমাউ করে কাঁদছিলেন, প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন, তখন তোমাদের খেয়াল হয়নি যে আমি কারো সন্তান? স্মরণ করতে পারো তুমি আমার পিতাকে কি শুনিয়েছিলে যে তোমরা কামাল এবং ছোট লোকদের মর্যাদা আমাদের প্রাসাদের পরিচারিকাদের চাইতেও নগণ্য? তুমি একটি স্কুটারের ক্ষোভে আমার আব্বার পেটে চরম জোরে লাথি বসিয়েছিলে। মনে পড়ে? এখন তাকাও, স্পষ্ট করে দেখো তোমাদের ভবিষ্যৎ। এখন তোমাদের অবস্থান এই লকআপের ভেতরে একজন সাজাপ্রাপ্ত কয়েদির। আমাদের দ্বারা সর্বনাশা অপরাধ হয়েছে। খোদার কসম বলছি, আমাদের মুক্তি দাও। আমরা তোমার পিতার কদমেও লুটাতে প্রস্তুত।